যেখানে মার্জিনটাকে বাড়াতে হবে, সেখানে সন্ত্রাস করে বিরোধী কাউকে পরিণতি দেওয়া হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে একটা বাড়তি 10% থেকে 10% ভোটার ঢুকে রাখা হচ্ছে, কেউ দেখতে না পারে, কেউ চোখে এটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে লেভেলের হচ্ছে তোমাকে দুর্নীতি। এবং এটা করতে হয় কারণ দেশটাকে লুট করছে, দেশের অর্থনীতিকে লুট করছে, আমাদের কৃষি, আমাদের জমি, আমাদের কাজ যারা লুট করছে, চাকরি যারা লুট করছে, তাদের নিজের সত্তা বজায় রাখার জন্য তাদেরকে সরকার থাকার জন্য যেন কারণ ভোট লুট করতে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে নির্বাচন কমিশনের সংবিধান প্রদত্ত ক্ষমতা ছিল, অধিকার ছিল, জনপ্রতিনিধি আইন অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন করবে, সুষ্ঠুভাবে নির্বাচন করবে, তারাই অংশীদার হয়ে যাচ্ছে এই লুটের প্রক্রিয়া। আগেও করেছে, পরেও করবে। এটা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পয়সা দেওয়ার জন্য। ঘর কি পাচ্ছে মানুষ? যাদের ঘর ইনকমপ্লিটের করে আছে, একটা ইনস্টলমেন্ট পেয়েছে, পরের ইনস্টলমেন্ট পাচ্ছে না। আবার প্রত্যেকটা ইনস্টলমেন্ট পেতে হলে 25,000 30,000 টাকা করে দিতে হচ্ছে। এটা শহরি আবাস যোজনা হোক বা গ্রামীণ আবাস যোজনা হোক। আর সেটা যখন ধরা পড়েছে, আর মমতা বলছেন আমরা আমাদের বাজেট থেকে দেবো। বাজেট কাকে দেবে? যে মানুষ এই ছাদ নেই, যে মানুষের ঘর নেই, তাকে না তৃণমূলের বুথ লেভেলের নেতাদেরকে বলা হচ্ছে তোমাদের বিশ্বাস করে না, সেই কথার কোনো প্রভাব নেই। এটা আমাদের দেশের রাজ্যের সবচেয়ে বড় সংকট যে দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি মানুষ বিশ্বাস না করে। গণতন্ত্রে যদি মানুষ নেতৃত্ব নির্বাচিত করে তো তার উপর ভরসা থাকে, গাছবাড়ি করে যদি নেতৃত্বের আসন দখল করা হয় তখন এই বিশ্বাসের সংকট দেখা যায়। এর আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন, যখন মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছিল রাজস্থানে, তখন বলেছিলেন সব ফিরে হতো, অনেক 50,000 টাকা করে দেবো। এখন যখন পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তখন বলা হচ্ছে আমি 5,000 টাকা করে মাসে দেবো। আরে ওরা 30,000, 40,000, 20,000, 25,000 রোজগারের জন্য যাচ্ছে, কারণ আমাদের এখানে ন্যূনতম মজুরি নেই, আমাদের এখানে কাজ নেই, আমাদের এখানে 100 দিনের কাজ দুর্নীতি করে চুরি করে বিজেপি আর তৃণমূল বন্ধ করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে সংকটের সময় মানুষকে রোজগার করতে হবে, কাজ পেতে হবে, সেই কাজের জন্য যাচ্ছে। মমতা ব্যানার্জি আস্থা থেকে ছিঁড়ে ভিজবে, এই জন্য লোকে বিশ্বাস করছে না। এখনও যে কোনো স্টেশনে যাও, যে কোনো বাস স্টেশনে যাও, দেখবে পিঠে ব্যাগ নিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা যাচ্ছে অন্য রাজ্যে কাজ করার জন্য। তারা আক্রান্ত হচ্ছে, কিন্তু তাও তাকে তো জীবন ধারণ করতে হবে, সেটা তাকে যেতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী তারা আমি চ্যালেঞ্জ করছি, উনি বলুন যে এ রাজ্য থেকে কতজন পরিযায়ী শ্রমিক যায় বা গিয়েছে, কোন জেলা থেকে কতজন যেটা তথ্য কোথায়? ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার আইন অনুযায়ী রাজ্য সরকারের প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার অফিসারের এই তথ্য রাখা উচিত, থাকা কথা। আবার যেখানে যাচ্ছে সেখানে রেজিস্টার করার কথা। তার বিজেপি সরকার বলুক, মোদী সরকার বলুক, কোন রাজ্যের কত শ্রমিক কোথায় গেছে, কোনো তথ্য নেই। আদানি আম্বানির টাকা কী করে বাড়বে তার জন্য তথ্য আছে, কিন্তু পরিযায়ী শ্রমিকরা কে কোথায় যাচ্ছে, কী করছে তার কোনো তথ্য নেই। এই যে আপনি সাংবাদিক কেন শামশেরগঞ্জ বলছো, যেমন শামশেরগঞ্জে হচ্ছে, যেমন আখরিগঞ্জে হচ্ছে, তেমনি আমাদের এখানে বুদ্ধিচরে, মানিকচকে, এখানে বৈষ্ণবনগরে। তাহলে গঙ্গার ফারাক্কার উত্তর দিকেও দুপারে এবং দক্ষিণ দিকেও দুপারে হচ্ছে এক। দুই হচ্ছে মুর্শিদাবাদে আর বড় সংকট হচ্ছে পদ্মা এবং গঙ্গার ভাঙনে আর কিছুদিন পরে গঙ্গা পদ্মার মধ্যে ভাগটা মিশে যাবে। আগে যেমন একটা পুরো গ্রাম চলে গিয়েছে, অঞ্চল চলে গিয়েছে মুর্শিদাবাদে, এবারে এই জেলার একটা বড় অংশ জলের মধ্যে চলে যাবে, হারিয়ে যাবে ম্যাপ থেকে। তাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোনো হুঁশ নেই। আগে ফরাক্কা ব্যারেজ হওয়ার সময় সিদ্ধান্ত করা হয়েছিল যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব ভাঙন রোধ করা, তার বাইরে রাজ্য সরকার। কিন্তু এখন মোদী সরকার আসার পরে সেই সীমানাটা কমিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার কোনো কথা বলেনি। আর বাকি অংশে রাজ্য সরকার কোনো কাজ করছে না। বামফ্রন্ট সরকার যখন ছিল আমরা প্রত্যেক সময়, আমরা বলছি না যে গঙ্গা ভাঙন হতো না, কিন্তু গিয়ে দেখো আমরা জমি নিয়ে পুনর্বাসন করে বাসস্থান তৈরি করে মানুষজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এখন মন্দির যাচ্ছে, কবরস্থান যাচ্ছে, বাজার যাচ্ছে, হাট যাচ্ছে, স্কুল যাচ্ছে, জমি যাচ্ছে, বসতি যাচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। টাটাকে যারা তাড়িয়েছে, টাটা বাই বাই করছিলেন এবং শিল্প কারখানা রোধ করার চেষ্টা করছিলেন নন্দীগ্রাম সিঙ্গুরে, তখন শুভেন্দু কোথায় ছিল? শুভেন্দু তখন তো তৃণমূলেরই নেতা। তখন তো কিষেনজি মাওবাদীদেরকে নিয়ে এসে বিজেপি, তৃণমূল, RSS, জামাত, জমিয়ত সব এক কাট হয়ে গেছে, সব সেলা এক ছিল। এমনকি কংগ্রেস, মাওবাদী তারা সব এক কাট হয়ে গেছে, তারা সবাই মিলে তাড়িয়েছে শিল্প। এখন কথা বললে কি হয়?